আমন্ত্রণ টিভি24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দিভিজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সহ যারা আমাদের দর্শক তাদের প্রতিদিনকার জন্য যেসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, বাড়ি কেনা থেকে শুরু করে নানাবিধ তথ্যগুলো আপনাদের ঘরে পৌঁছে দিতে আমাদের নিয়মিত আয়োজন দিভিজ অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আজকে যথারীতি আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো বাড়ি কিনতে হোম লোন নেয়ার সময় যে পরামর্শগুলো দরকার। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি হোম লোন অফিসার নাসির লস্করকে। নাসির লস্কর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা যা দেখছেন তারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করতে পারবেন, সরাসরি প্রশ্ন করতে পারবেন। একই সঙ্গে ফেসবুকে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। আমরা দ্বিতীয় পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিউ ইয়র্কের সিটি স্পেশালাইজড হাই স্কুল অ্যাডমিশন টেস্ট, এটির আসলে ভবিষ্যৎ কি, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন খানস টিউটোরিয়ালের সিও ডক্টর ইভান খান। সেটির আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সরাসরি চলে যাচ্ছে প্রথম পর্বে আলোচনা, অর্থাৎ বাড়ি কিনতে হোম লোন নেয়ার ক্ষেত্রে পরামর্শ। নাসির লস্কর ভাই, আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই, মর্টগেজ কনসিস্টেন্সি নামে একটি শব্দ আছে, এটি আসলে কি? অনেক দর্শকরা এটি জানতে চায়। মর্গেজ কন্টিনজেন্সি এটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট সেলস কন্ট্রাক্টের মধ্যে থাকে। এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং অথবা লোন কন্টিনজেন্সি ক্লজ। ইট সেজ ইন এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, একটা নির্ধারিত সময়ের মধ্যে আপনার যে মর্গেজ লোনটা না হয় তাহলে আপনি কন্ট্রাক্ট থেকে বের হয়ে আসতে পারবেন। মানে হচ্ছে আপনি যে ডাউন পেমেন্ট চেকটা দেবেন সেলারের লয়ারের এসকো অ্যাকাউন্টে থাকবে, ওই সেলারের লয়ার এসকো অ্যাকাউন্টে যে পয়সাটা আছে ওইটা আপনি বের করে নিয়ে আসতে পারেন, ওইটা পেয়ে যেতে পারেন। এখন যেন আপনার কন্ট্রাক্টের মধ্যে যে মর্গেজ কন্টিনজেন্সি না থাকে তাহলে আপনার যে মর্গেজ না হয় তাহলে আপনাকে ইদার ক্যাশ দিয়ে অথবা হার্ড লেন্ডার দিয়ে বাড়িটা ক্লোজ করতে হবে। যেন আপনি হার্ড লেন্ডার অথবা ক্যাশ দিয়েও যদি না ক্লোজ করতে পারেন তখন আপনি কন্ট্রাক্ট থেকে বের হতে পারবেন না। এই জন্য আপনি যে ডাউন পেমেন্ট যেটা আছে সেলারের এসকো অ্যাকাউন্টে, সেলার লয়ারের এসকো অ্যাকাউন্টে, ওইটা আপনি নাও পেতে পারেন। এই জন্য আপনারা কন্ট্রাক্ট সাইন করার আগে আপনাদের লয়ারের সাথে ভালোভাবে বুঝে নেবেন এই জিনিসটা। কারণ হচ্ছে মর্গেজ কন্টিনজেন্সি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইন রিয়েল এস্টেট সেলস কন্ট্রাক্ট। সেলস কন্ট্রাক্টের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা ভালোভাবে আপনাদের লয়ারের সাথে ডিসকাস করবেন, কোয়েকশন জিজ্ঞাসা করবেন। এটি কি ম্যান্ডেটরি, অর্থাৎ করতেই হয় নাকি না করার অপশনও থাকে? এদার আপনার থাকবে মর্গেজ কন্টিনজেন্সি, এদার থাকবে না। থাকলে ভালো, আপনার যে ইনকেস যে আপনার মর্গেজের কোনো অসুবিধা হয়ে যায় অনেক সময় আমাদেরকে বলবে একটা লেটার দিয়ে দেন যে আপনার মর্গেজ হইতেছে না, আমরা একটা লেটার দিয়ে দিলে আপনি ডাউন পেমেন্ট চেকটা ফিরে পেয়ে যেতে পারেন। এখন যে আপনি এটা না থাকে তাহলে আপনি রিস্কে চলে যেতে আসেন। আপনার যে আপনার যে মর্গেজ না হইলো তখন আপনি এদার ক্যাশ অথবা হার্ড লেন্ডার দিয়ে ক্লোজ করতে হবে। এখন যেন হার্ড লেন্ডার অথবা ক্যাশও যেন আপনার না করতে পারেন দেন ইউ আর ইন ভেরি রিস্ক পজিশন, ইউ ক্যান লুজ ইভেন ইউর ডাউন পেমেন্ট। দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্য মর্গেজ কন্টিনজেন্সি ইন ইউর কন্ট্রাক্ট। এটা কখন করতে হয়? মানে এটা কি যখন আপনার কাছ থেকে হোম লোন অফিসারের সাথে কথা বলছেন তখনই করতে হয় নাকি ফাইনালি অ্যাটর্নির সাথে গিয়ে করতে হয়? এটা আপনার অ্যাটর্নি করবেন। আপনার অ্যাটর্নি উনি যে কন্ট্রাক্টের মধ্যে বসাবেন, এটা সেলার অ্যাটর্নি ডিসাইড করে এটা দেবে কিনা না। মোস্ট অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ mortgage contingency. Some of the sellers say, okay, listen, I don't want to give you mortgage contingency, either you close it, otherwise you find out how you're going to close it, or you buy it the cash money. সো আপনার পরামর্শ কি, এটা যখন অ্যাটর্নি করবেন তখন এই কন্টিনজেন্সিটা রাখার পরামর্শ কি আপনি দিচ্ছেন নাকি না রাখলে? হ্যাঁ, রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা রাখা মানে হচ্ছে আপনি সেফ থাকলেন, ইন কেস এনিথিং হইলে আপনার পয়সাটা ডাউন পেমেন্টটা ফিরে পাবেন। এটা থাকলে, এটা না থাকলে আপনি এটা রিস্কের মধ্যে থাকবেন। ওকে, আমরা এরপর যে বিষয়টা আপনার কাছে জানতে, সেলার কনসেশনটা কি আসলে? যখন বাড়ি কেনা হয় আমরা সাধারণত জানি ক্লোজিং এর সময় এই বিষয়টি আলোচনায় আসে। অনেকেই মনে করেন যে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার যে সেলার কনসেশনটা কি। Seller concession is a closing cost paid by the seller. এটা আপনার লোন অ্যামাউন্টের মধ্যে অ্যাড হয়ে যায়, ফাইন্যান্স করেন লোন অ্যামাউন্টের মধ্যে। এখন আপনার এক্সাম্পল আমি বলি, আপনি যে এফএইচএ লোন করতে চান, আপনার ক্রেডিট ভালো, আপনার ইনকামও ভালো, কিন্তু আপনার কাছে শুধু 3.5% ডাউন পেমেন্ট আছে, আপনার কাছে কোনো ক্লোজিং কস্ট নাই। এই ক্ষেত্রে আপনি সেলারকে রিকোয়েস্ট করলেন আমাকে সেলার ক্লোজিং কস্ট দিয়ে হেল্প করেন, আপনার এজেন্টের থ্রুতে জিজ্ঞাসা করলেন। তো এখন যে সেলারে এটা অ্যাগ্রি করেন, বললেন আমি আপনাকে ক্লোজিং কস্ট দেবো, এটাই হচ্ছে সেলার কনসেশন।
সেলারে অ্যালাউ করতেছেন ওনার বাড়িতে যে ইকুইটি থাকে ওই ইকুইটি থেকে এক্সট্রা থাকা বা পারচেস প্রাইসের পরে যে এক্সট্রা পয়সা থাকে ওইটা আপনি অ্যালাউ করতেছেন যে ইউজ করার জন্য আপনার ক্লোজিং কস্টের জন্য। তো এখন যে আপনার এক্সাম্পল $500,000 যে লোন হয়, 500-এর মধ্যে আপনার যে 5% ক্লোজিং কস্ট হচ্ছে $25,000। তখন 500 পারচেস প্রাইস প্লাস $25,000 অ্যাড হয়ে যাবে, তখন 525 এটা হবে নিউ পারচেস প্রাইস। এই নিউ পারচেস প্রাইসের মধ্যে যখন আপনি ক্লোজিংয়ে যাবেন এটা $500,000 চলে যাবে সেলারের কাছে আর $25,000 আপনার চলে যাবে ক্লোজিং কস্টের দিকে। এটা কিন্তু স্যালারি শুধু এটা আসলে স্যালারি পে করতেছেন না, এটা পে করতেছেন আপনি 30 ইয়ার্স টার্মের মধ্যে আপনি মান্থলি পেমেন্টে আপনি পে করতে হবে, কিন্তু স্যালারি জাস্ট অ্যালাউ করতেছেন, উনি বলতেছে এটা আমার বাড়ি, ইফ দ্য হাউস প্রাইস ইজ ওকে ইউ ক্যান টেক ইট ইউজ ইট নো প্রবলেম, বাট আপনি যখন ক্লোজিং করবেন ক্লোজিংয়ের সময় আপনার এটার মধ্যে একটা ট্রান্সফার ট্যাক্স আছে 25,000-এর মধ্যে, এটা একটা ছোট একটা অ্যামাউন্ট, এটা দিতে হবে, এটা তোমার দিতে হবে। আর এখন যেন আপনার অনেক সময় আমি দেখছি অনেক লোক কনভেনশনাল মর্গেজে যায়, কনভেনশনাল মর্গেজে আপনার যে 20% ডাউন পেমেন্ট দিয়ে দেন তখন আপনার একটা প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স থাকে PMI, ওইটা সরে যায়, ওইটা আর দিতে হয় না। এক্ষেত্রে অনেক বায়ার আছে ওনারা বলেন আমি 20% দিব, বাকি পয়সাটা ইদার আমার বাড়ির কাজের জন্য লাগাবো অথবা ওনার কাছে এটা শর্ট পড়ে গেল। এই ক্ষেত্রে অনেক সময় ওনারা সেলারকে বলেন আমাকে এই ক্লোজিং কস্টটা দিয়ে হেল্প করেন। এখন সেলার যিনি এগ্রি হন তখন দিস বিকামস এ সেলার কনসেশন। সেম থিং আবার ওইটার মধ্যেও সেম থিং আপনার পারচেস প্রাইসের উপরে অ্যাড হয়ে যাবে, আবার ওই যে যখন অ্যাড হবে ওইটা হবে আপনার নিউ পারচেস প্রাইস, ওইটার উপরে বেস করে আমরা লোন করব। কিন্তু লোন অ্যামাউন্ট ক্লোজিং কস্টটা আসে আসলে লোন অ্যামাউন্টের উপরে, যেটা লোন অ্যামাউন্ট হবে আপনার ডাউন পেমেন্ট মাইনাস লোন অ্যামাউন্ট, ওইটার উপরে হবে আপনার ক্লোজিং কস্ট। ওইটার উপরে যেটা ক্লোজিং কস্ট হয় ওইটা আমরা সেলার আপনার লয়ারকে বলবো এই অ্যামাউন্টটা, ওইটা ইউজুয়ালি আপনার রিয়েল এস্টেট এজেন্টে এগুলো করে, রিয়েল এস্টেট এজেন্ট ওইটা ডালবেন ওইটা বাইন্ডারের মধ্যে, বাইন্ডারটা আপনার রিয়েল এস্টেট এজেন্টের কাছে যাবে, আপনার লয়ারের কাছে যাবে, আপনার লয়ারে প্রিপেয়ার করবেন কন্ট্রাক্ট, উনি ড্র করবেন কন্ট্রাক্টটা। তো এইভাবে আর কি আগে বাড়ে। তাহলে সেলার এবং বায়ারের মধ্যে এই ক্ষেত্রে মেডিয়েটরের ভূমিকা কে পালন করবেন? রিয়েল এস্টেট এজেন্ট? রিয়েল এস্টেট এজেন্ট। এই যে সেলার কনসেশনটা বিগিনিং এ সেলার কনসেশন, পারচেস প্রাইস, নেগোসিয়েশন এগুলো সবই রিয়েল এস্টেট এজেন্টই করে থাকেন। উনি এগুলা সেলারকে কনভিন্স করার চেষ্টা করেন, সেলার এজেন্টকে কনভিন্স করেন যে দেখেন আমার ক্লায়েন্টের ইনকাম ভালো, ওনার ক্রেডিটও ভালো, সব কিছু ঠিক আছে, শুধু সেলার কনসেশনের জন্য আমরা ক্লোজ করতে পারছি না, এটা হেল্প করো। তখন অথবা আপনি 20% ডাউন দিতে আসেন, আপনার PMI-টা সরে যেতে আসে, সেলারকে অনেক সময় বোঝাইলে ওরা বুঝতে পারে যে আমার 20% ডাউন দিলে আমার যে ফাইবার যত একটা লোন অ্যামাউন্টের উপরে যেটা একটা PMI আছে ওটা চলে যাবে, আমাকে হেল্প করেন। মোস্ট অফ দ্য টাইম সেলারে হেল্প করে, আর ইটস অল ডিপেন্ড অন দ্য সেলার ইফ দে ওয়ান্ট টু গিভ অর দে এটাই জানতে চাচ্ছি, সেলার যদি হেল্প না করে, তিনি যদি মনে করেন যে আমি হেল্প করব না, এটি তো আসলে তারও একটা ক্যাশ অ্যামাউন্টের বিষয় আছে, তিনি যদি মনে করেন আমি করবেন না, তখন কি কোনো অপশন আছে? না, কোনো অপশন নাই। সেলার যদি না বলে না, কারণ অনেক সময় সেলারে নাও বলতে পারে, কারণ অনেক সময় এটা যে বাড়ি না অ্যাপ্রাইজ হয়, দেখা গেল এক মাস চলে গেল, 2-3 সপ্তাহ চলে গেল, তারপরে অ্যাপ্রাইজ ভ্যালু নিয়ে আসতেছেন না, বায়ার কন্ট্রাক্ট থেকে বের হয়ে চলে গেলেন, এই সময়টা সেলারে লস করতে পারে। এই জন্য অনেক সময় সেলারে নাও বলতে পারে, বলে না আমি এটা করতে রাজি না, আমি করবো না, তুমি যে আছে এইভাবে ক্লোজিং কস্ট দিয়ে তুমি নিজে ক্লোজ করো। সেই ক্ষেত্রে আমরা দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে পরিষ্কার হলাম, একটা মর্গেজ কন্টিনজেন্সি এবং আরেকটা সেলার কনসেশন। এরপর যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হলো বাড়ি কেনার জন্য অনেকে বলছেন আর কয়েকটা দিন অপেক্ষা করলে নতুন প্রশাসন যদি দায়িত্ব নেয় তখন হয়তো ইন্টারেস্ট রেট এবং অন্যান্য জায়গায় কিছু পরিবর্তন আসতে পারে, তখন হয়তো বাড়ি কিনতে সুবিধা পাওয়া যাবে, কারণ কেউ তো আসলে হাই ইন্টারেস্ট রেট দিতে চায় না। তো আবার রিয়েলটরদের অনেকে মনে করেন না এখনই বাড়ি কেনার ভালো সময়, কারণ তখন আবার কম্পিটিশন বেড়ে যাবে, অনেক বায়ার তারা মার্কেটে চলে আসবেন। আপনার কাছে কি মনে হয় যে কোনটা আসলে ভালো সময় বাড়ি কেনার জন্য? এখনই কিনবেন নাকি তিনি আরো কয়েকটা দিন অপেক্ষা করবেন? যখনই আপনি বাড়ি কেনার জন্য রেডি হন তখনই বাড়ি কেনার জন্য সময়, যে আসলে এটা একটা পার্সোনাল ম্যাটার। কিন্তু বাড়ি কালকে কি হবে, রেট নিচে আসবে কিনা না আসবে এটা আমরা কেউ জানি না। কিন্তু বেশি দিন বাড়ি মার্কেটে আসে অথবা কম আসে, এটা কম্পিটিশন সবসময় আছে। এখন কম্পিটিশন চলতে আছে, নট টু মেনি হাউসেস ইন দ্য মার্কেটে অনেক কম বাড়ি, অনেক বেশি বায়ার্স। এই জন্য কেউ এটা বলতে পারবে না কালকের সিচুয়েশনটা কি হবে। যেন আপনি যেন ফাইন্যান্সিয়ালি ফিট থাকেন, আপনার যেন হার্ডশিপ না হয়, if you think you can afford it, I think is always best to invest in the house. Always is good to buy a house. Let's say rate comes down, আবার নিচে আসে তখন রিফাইন্যান্স করে নিতে পারবেন। এই জন্য আমি বলবো যে রেট কালকে কি হবে, হোপ করতেছি রেটটা নিচে আসবে, কিন্তু nobody knows what's going to happen next year.
সেক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উপায় যে আপনি পরবর্তীতে রেটটা যদি কমে আসে আপনি রিফাইন্যান্স করে নিলেন। এই রিফাইন্যান্সের জন্য কি তাকে কোনো বাড়তি খরচ দিতে হবে? রিফাইন্যান্সের জন্য খরচ আছে, একটা ক্লোজিং কস্ট আছে, নট লাইক এ পারচেজিং টাইম ইউ হ্যাভ টু পে মর্গেজ ট্যাক্স, ইউ হ্যাভ টু পে মেনি আদার ক্লোজিং কস্ট। ইন দ্য রিফাইন্যান্স টাইম আপনি যে মর্গেজ ট্যাক্সটা ইউজুয়ালি আমরা এটা অনেক সময় মাফ করে দিতে পারি, ওটা আমরা লাইক অলরেডি আপনি পে করে ফেলছেন মর্গেজ ট্যাক্সটা, ওইটা আমরা ইউজুয়ালি অ্যাটর্নি আমার কাছে স্পেশালি অ্যাটর্নি আছে শুধু এটার জন্য কাজ করেন, উনি এটার বলে ওটাকে নিয়ে আসেন, আপনার সীমা বলে ওইটাকে, সীমাটাকে নিয়ে আসে আমরা ওটা অনেক সময় মাফি করে দিই, তো অনেক ক্লোজিং কস্ট অলমোস্ট হ্যাফ হয়ে চলে আসে রিফাইন্যান্সিং এর সময়। সেক্ষেত্রে রিফাইন্যান্সের জন্য কি তিনি ব্যাংকে যাবেন আবেদন করবেন, নাকি লোন অফিসার যিনি আছেন তার সাথে কথা বলবেন? ব্যাংকেও যেতে পারেন, আমাদের সাথে করতে পারেন, ইজ অল লাইক ওয়ারএভার ইউ বেনিফিটস দ্য বায়ার, লাইক যেখানে ওনাদের ভালো মনে করেন, যেখানে ভালো রেট পাবেন, ক্লোজিং কস্ট কম হবে, ওইখানেই যাবেন। কিন্তু আমাদের কাছে আসলে, কারণ আমরা হচ্ছি ব্যাংকার, আমরা ডাইরেক্ট ল্যান্ডার, আমাদের কাছে সব ব্যাংকই আছে ইনক্লুডিং চেস, তখন আমরা শপ অ্যারাউন্ড করতে পারি। অনেক সময় যেটা ব্যাংকে লাইক মর্গেজ ব্রোকার যেটা অনেক সময় করতে পারবেন না, অনেক সময় এটা আমরা এজ এ ব্যাংকার ডাইরেক্ট ল্যান্ডার আমরা অনেক ফাস্ট আমরা করে দিতে পারি এগুলো জিনিস। যদি ইন্টারেস্ট রেট কমে আসে তখন রিফাইন্যান্সের বিষয়টা আসে, যদি এখন থেকে ইন্টারেস্ট রেট আরো বেড়ে যায় তখন কি রিফাইন্যান্স করতে হয়, নাকি তখন আপনি কোনো কিছু না করলেও চলে? এখন যখন রেট উপরে যাবে তখন তো রিফাইন্যান্স করে লাভ হইতেছে না, আপনার মান্থলি পেমেন্টটা বাইরে যেতেছে, যখন রেটটা নিচে আসবে তখনই রিফাইন্যান্স করার সময়, আনলেস আপনার ধরেন হার্ড ল্যান্ডিং থেকে আপনি বাড়ি কিনছেন, আমি অনেক হার্ড ল্যান্ডার আমার কাছে আসতেছেন, ওনাদের আমি রিফাইন্যান্স করে রেট নিচে করে দিতেছি। হার্ড ল্যান্ডারদের রেট হয় লাইক 9%, 10%, ইভেন 11%, ইটস লাইক ইটস টু মাচ। সো এখনো রিফাইন্যান্স করলে ওনারা ধরেন অ্যারাউন্ড 6.5 এরকম পায়ে যেতেছেন, লাইক 6.5, 7 ইজ অল ডিপেন্ড অন দ্য বেসড অন দ্য সিচুয়েশন। ওইরকম পাওয়া গেলে অ্যাটলিস্ট ওনাদের মান্থলি পেমেন্টটা অনেক কমে চলে আসবে হার্ড ল্যান্ডার। কিন্তু যারা রেগুলার রেট আছে ধরেন 6%, 7%, ইভেন 7.5, ইভেন 7% থাকলে আমি বলবো এখন রিফাইন্যান্স না করাটা বলে একটু ওয়েট করলে যখন নিচে আসবে তখনই গিয়ে করবেন। তখনই কি করবে? আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে ট্যাক্স সিজন সামনে আসছে, অর্থাৎ জানুয়ারিতে ট্যাক্স সিজন শুরু হবে। যারা বাড়ি কেনেন তারা কি অনেক আগে থেকেই একজন হোম লোন অফিসারের সঙ্গে ট্যাক্স ফাইলিং করার আগেই হোম লোন অফিসারের সঙ্গে পরামর্শ করে কোন কোন বিষয়গুলো তাদের ট্যাক্স ফাইলে উল্লেখ করা দরকার, কোন কোন বিষয়গুলো একটু এডিট করে নেওয়া দরকার, হোম লোন অফিসারের সাথে আলোচনা করা দরকারই মনে করেন? বাড়ি এখন হচ্ছে বেস্ট সময় লোন অফিসারের সাথে বসার। আপনাদের যে কোনো পছন্দের লোন অফিসার তাকে এখনই বসেন, কারণ ট্যাক্স ফাইলের সিজন চলে আসতেছে। একবার আপনি ট্যাক্স ফাইল করে দিলে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। অনেক সময় আমি দেখছি ট্যাক্স ফাইল করার আগে আপনারা অনেক জিনিস যেগুলো আপনারা ট্যাক্স ফাইলের মধ্যে ওনারা বসান না, বায়াররা বসান না, ওইগুলো জিনিস আমাদের সাথে বসলে, কারণ আমরা হচ্ছে লোন অফিসার, আমরা বুঝতে পারি এই জিনিসগুলো বসাইলে এগুলোতে ট্যাক্স পে করতে হয় না, এগুলো আপনার ইনকাম হিসাবে আমরা ব্যাংকে ইউজ করতে পারি। এক্সাম্পল ধরেন আপনি এর আগে একবার দিছিলাম, আবার বলি, এক্সাম্পল হচ্ছে আপনার উবার ড্রাইভার যারা, তারা একটা গাড়ি বিজনেসের জন্য কিনেন, ওইটার মধ্যে একটা বড় ডিপ্রিসিয়েশন থাকে, ওইটা হচ্ছে ডিপ্রিসিয়েশনটাতে আপনার ট্যাক্স পে করতে হয় না। অথবা আপনি একটা মাইলেজ যেটা আছে ওনাদের, অনেক মাইল চালান, ওইটাতে যেটা পার মাইল আমরা নিতে পারি 2.26 সেন্টস টু 2.28 সেন্টস, ওইটাও আমরা এজ এ ইনকাম হিসাবে ইউজ করতে পারি, একটা বড় ইনকাম হয়ে যায় মাইলেজটাও। তারপরে আপনার ওয়ান টাইম রিপেয়ার্স আছে, যেন আপনার কাছে যে কোনো ইভেন সেলফ এমপ্লয়েড হোক অথবা W2 ইনকাম হোক, ওদের যে যে ওয়ান টাইম রিপেয়ারটা আছে, ওটা যেন কোনো কন্ট্রাক্টের সাথে কন্ট্রাক্ট হায়ার করেন, এটা কন্ট্রাক্ট থাকলে অথবা আপনার কাছে রিসিট থাকে, যে প্রুফ থাকে আপনি পে করছেন ওয়ান টাইম রিপেয়ার, ওইটা আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারি। বাড়ির যে ডিপ্রিসিয়েশন আছে ওইটাও আমরা ইনকাম হিসাবে ইউজ করতে পারি। তারপর আপনার রেন্টাল যেগুলো আছে, রেন্টালটাও আপনার ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি। আপনার রেন্টালের সময় অনেক সময় দেখবেন আপনার দুই ফ্যামিলিরে একটা রেন্ট দেখাইতেছেন, একটা রেন্ট দেখাইতে কিন্তু কম করে দেখাইতেছেন, 3 ফ্যামিলি হলে একটা রেন্ট দেখাইতেছেন, 2টা রেন্ট দেখাইতেছেন। এইগুলো যে আমরা সব ক্যালকুলেট কইরা রেশিওগুলো চেক করে বলি এই ইনকামগুলো আপনার যে ঢুকাইতে পারেন, আপনার অ্যাকাউন্টের সাথে ডিসকাস করে দেখেন, তাহলে এগুলো আপনার ইনকাম হয়ে বের হয়ে আসে। অনেক সময় আপনার লো ইনকাম থাকলে এগুলো দিয়ে কভার করা যায়, ফুল ইনকাম করা যায়। তারপরে আপনার কর্পোরেশন আছে, কর্পোরেশনটা নিয়ে আরেকদিন কথা বলবো, কর্পোরেশন ইজ লাইক এ হিউজ, আমরা এটা আরেকদিন আমরা ডিসকাস করবো। কর্পোরেশন মানে আপনার কর্পোরেশন 2 বছর থাকে অথবা 5 বছর থেকে আপনার কর্পোরেশন থাকে, কর্পোরেশনের মধ্যে যেন আপনি 100% ওনার হয়ে থাকেন, ওইটার মধ্যে একটা ইনকাম থাকলে ওই ইনকামটা আমরা ইউজ করতে পারতেছি, প্লাস ইয়োর আপনার W2 ইনকাম হোক অথবা সেলফ এমপ্লয়েড হোক, অথবা আপনার কর্পোরেশনের মধ্যে একটা ডিপ্রিসিয়েশন আছে, ওই
ডিপ্রিসিয়েশনটা আমরা আপনার ইনকাম হিসাবে ইউজ করতে পারতেছি। তবে ওই রকম এখন যে আপনি যে 100% না হয়ে আপনি যে 50% কর্পোরেশন ওনার হন, 50% যেটা ইনকাম আছে 50% ইনকাম আমরা ইউজ করতে পারছি, ডিপ্রিসিয়েশন আর 50% ইউজ করতে পারতেছি। এগুলো না বসলে আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। এই জন্য আমার মনে হয় ট্যাক্স ফাইল করার আগে বসলে আমরা এগুলো সব লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্নটা আমরা দেখতে পারলাম, কিভাবে আপনারা ট্যাক্স ফাইলটা করতে আসছেন ওইভাবে দেখে আমরা বুঝতে পারবো। তারপরে আপনারা যে আপনার ডিসকাস করলে আপনাদের অ্যাকাউন্টেন্টের সাথে আমার মনে হয় মাচ বেটার, ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল। কত আগে, অর্থাৎ বাড়ি কেনার কত আগে একজন হোম লোন অফিসারের সাথে এই ট্যাক্স ফাইলিং এর বিষয়ে পরামর্শ নেওয়ার আপনি জন্য যে বসবেন? নেক্সট ইয়ারে বাড়ি কিনতে চান তাহলে এখনই বসার সময়, এখনই বসতে পারেন, এখনই বসেন। মানে একটা বছরের ট্যাক্স ফাইলিং এর বিষয়গুলো ঠিক করলে হয় নাকি 2 বছরের? আপনি যে অন্তত সেলফ করলে ভালো? এমপ্লয়েড হন, আপনার 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে আমি আপনার মর্গেজ করে দিতে পারি, কিন্তু 1 বছরের ট্যাক্স ফাইল করতে হলে আপনার 5 ইয়ার সেলফ এমপ্লয়েড হতে হবে। যেমন ধরেন এক্সাম্পল, আপনি গ্রোসারি ওনার, আপনি সেলফ এমপ্লয়েড, 5 years you have the business go running, so with the 1 year tax return you can do the business. Like let's say if you don't have enough income last year, but coming year you have enough income, you're showing it with that, but you have to show, your accountant has to say that like you are self-employed for more than 5 years. ওই ক্ষেত্রে আমরা 1 বছর ট্যাক্স ফাইল দিয়ে আমরা মর্গেজ করে ফেলতে পারতেছি। সেম থিং আপনার W2 তে যারা W2 তারা লাইক লাস্ট 2 ইয়ার্সের ইনকাম দিয়ে আমরা অ্যাটলিস্ট 2 ইয়ার্স ইনকাম দিয়ে আমাদের করতে হবে। অথবা আপনারা যেমন ধরেন কই স্টুডেন্ট, উনি গ্র্যাজুয়েশন করছেন, ডিপ্লোমা চলে আসছে, উনি একটা কাজ শুরু করে দিয়েছেন, উনি কন্ট্রাক্ট পেয়ে গেছেন কাজের, ওই ক্ষেত্রে ওনার যে নতুন ইভেন উনি যে শুরুই করে কাজ কোনটা বেসড অন if he's in salary, then we can use his full income even though he just start working, but I need a diploma. আমাদের ডিপ্লোমা লাগবে, এডুকেশন কি এডুকেশন করছেন এগুলো ইনফরমেশন লাগবে, আর কন্ট্রাক্ট লাগবে যে কোম্পানির সাথে উনি হায়ার করছেন, এগুলা দিয়ে আমরা মর্গেজ করতে পারবো। মানে সেটা যদি 2 বছর W2 না থাকে তখনও আপনারা পারবেন? আপনার এটা হচ্ছে আপনার যারা গ্র্যাজুয়েশন করতেছেন, যেমন ধরেন একজন গ্র্যাজুয়েশন করছেন, নতুন কাজ শুরু করছেন, ওনার কোম্পানি হায়ার করছে, এগুলোর উপরে ডিপ্লোমা আছে, এগুলোর উপরে বেস করে আমরা দেখাইতে পারবো উনি ফিল্ডের মধ্যে স্টাডি করছেন, এই ফিল্ডে থেকে কাজ শুরু হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারবো। অনেকেই আছেন যাদের লোন যখন তারা অ্যাপ্লাই করেন সেটা ডিনাই হয়। যদি একবার ডিনাই হয় কোনো কারণে, তখন তাদের জন্য আপনারা কি করতে পারেন? ডিনাই যখন হয় তখন আপনার এই যে ডাউন পেমেন্টের চেকটা আপনার স্যালারের লয়ারের এসকো অ্যাকাউন্টে পড়ে আছে, এক্ষেত্রে আমরা ডিনাইল লেটার দেবো যে ডিনাইল হয়ে গেছে, তখন আপনার যে মর্গেজ কন্টিনজেন্সি থাকে তাহলে পয়সাটা ফিরে চলে আসবে। আচ্ছা, জি, তখন আপনার লয়ার এটা পয়সাটা ফিরে নিয়ে আসতে পারবেন মোস্ট প্রবাবলি। ওকে, আমরা আপনার কাছে এরপরে জানতে চাই, লোন নেওয়ার সময় কোনো প্রসেসিং ফি কি আছে? জি, লোন নেওয়ার সময় প্রসেসিং ফি আছে, হ্যাঁ প্রসেসিং ফি থাকবে। আপনার ব্যাংকে আপনার চার্জ করতে পারে, আপনার পয়েন্ট চার্জ করতে পারে, বেস ডিপেন্ড অন দ্য রেট, আপনি কত রেট পাইতেছেন এটার উপরে আপনি, ইটস অল ডিপেন্ড লাইক হাউস দ্য এভরিবডি সিচুয়েশন ইজ ডিফারেন্ট। আপনার প্রসেসিং ফি আছে, আন্ডার রাইটিং ফি আছে, এগুলা থাকবে আপনার লোনের মধ্যে। আর অনেক সময় এগুলা ওয়েব করা যায়, তো এগুলা দেখতে হবে সিচুয়েশনের উপরে, বিকজ সামটাইম ব্যাংক হচ্ছে ওকে, সামটাইম দে হচ্ছে নো, বাট ইটস বেসড অন দ্য সিচুয়েশন। অনেক ধন্যবাদ নাসির লস্কর, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক যারা দেখছিলেন, যারা বাড়ি কেনার কথা ভাবছেন এবং একই সঙ্গে হোম লোনের পরিকল্পনা করছেন, তারা নিঃসন্দেহে এই তথ্যগুলো থেকে উপকৃত হতে পারবেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা যখন ফিরবো তখন আমরা কথা বলবো নিউ ইয়র্ক সিটি স্পেশালাইজড হাই স্কুলে অ্যাডমিশন টেস্টের ভবিষ্যৎ নিয়ে। এটি নিয়ে নানা ধরনের বিষয় চলছে, পরিবর্তনের একটা পরিকল্পনা চলছে, তাই এটি আসলে কি হতে যাচ্ছে, বিশেষ করে যারা সন্তানদেরকে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি করাবেন বলে ভাবছেন তাদের জন্য এটি খুবই উপকার আসবে। আমাদের সাথে যোগ দেবেন খানস টিউটোরিয়াল সিও ডক্টর ইভান খান। আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। দর্শককে আবার স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিজ অনুষ্ঠানে। আমরা এই পর্যায়ে কথা বলবো নিউ ইয়র্ক সিটি স্পেশালাইজড হাই স্কুল অ্যাডমিশন টেস্টের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন খানস টিউটোরিয়াল সিও ডক্টর ইভান খান। ইভান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, টিভিএন 24 সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি আমরা। দর্শক, আপনারা জানেন যে স্পেশালাইজড হাই স্কুল অ্যাডমিশন টেস্ট এটি পরিবর্তন আনার কিংবা এটি আসলে বন্ধ করার এক ধরনের পরিকল্পনা চলছে। তবে সেনেট মেজরিটি লিডার চাক শুমার, যিনি নিউ ইয়র্কের একজন সেনেটর, তিনি সহ অনেকে এটির পক্ষে অবস্থান নিয়েছেন এবং যারা টিউটোরিয়ালে আছেন তারা কি বলছেন সেটি আমরা শুনবো। এই পরীক্ষাটা কেন রাখতে হবে কিংবা না রাখলে কি হবে সেসব বিষয়গুলো আমাদের আজকে আলোচনা আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। ইভান খান, আপনার কাছে জানতে চাই, সেটি হলো SHSAT, যে পরীক্ষাটিকে আমরা বলছি যে স্পেশালাইজড হাই স্কুল অ্যাডমিশন টেস্ট, এটি
আপনার কাছে কি মনে হয়, অর্থাৎ এটি কতটা থাকা দরকার, কতটা না থাকা দরকার? এখন প্রশ্নটা হলো যারা যারা এই ঘটনাটা তুলছে এটা কারা? যারা তুলছে এরা সবাই মেয়রের জন্য দাঁড়াচ্ছে আগামী বছর। Okay. তো স্কট স্ট্রিঙ্গার হোক, ব্র্যাড ল্যান্ডার হোক, এরা সবাই এই একটা টপিকস নিয়ে শুরু করে ওদের ক্যাম্পেইনের সময়। তারপরে যখন দেখে বাবা মারা চাইনিজ, বাঙালি, বেশিরভাগ ব্ল্যাক ল্যাটিনরা পুশব্যাক করছে, তখন ওরা আস্তে আস্তে এটা নিয়ে অন্যদিকে চলে যায়। বা 10-12 বছর ধরে বারবার ইলেকশনের সময় আসে। আমরা যারা যারা শিক্ষার মানে ইউনিভার্সিটি লিডার, স্কুল লিডার, চাইনিজ কমিউনিটি লিডার, বাংলাদেশ কমিউনিটি লিডার, 10 বছর ধরে আমরা এই জিনিসটা চেষ্টা করছি যে ওদের আগের যারা যারা ছোটরা ওদেরকে সাপোর্ট দেওয়া। কারণ এখন সবচেয়ে জরুরি হলো যারা যারা কিন্ডারগার্টেন থেকে 8th গ্রেডে 50% ছেলে মেয়ে কিন্তু ফেল করছে। Okay. বয়স অনুযায়ী রিডিং করতে পারছে না, বয়স অনুযায়ী ম্যাথ করতে পারছে না। এখন আপনিও এক বাবা, আমার মেয়ে এখানে বাইরে বসে আছে। আমি যদি জানি যে আমার মেয়ে একটা ক্লাসে বসে আছে যেখানে অর্ধেক ছেলে মেয়ে ওদের বয়স অনুযায়ী রিডিং করতে পারছে না, ওদের বয়স অনুযায়ী অঙ্ক করতে পারছে না, আমি এখন ওই জিনিসটা কিভাবে ঠিক করতে পারি, ওটা আমার প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা যতবার আমরা পলিটিক্যাল বডিদেরকে Election এর সময় আসে, জি। আনি, এরা এই প্রশ্নটা কান বন্ধ করে চোখ বন্ধ করে অন্যদিকে দৌড় দিতে চেষ্টা করে। কেন? ওদের লয়্যালটি, যারা যারা ক্যাম্পেইন করছে মেয়রের জন্য, ওদের লয়্যালটি হলো ইউনিয়নের, টিচার ইউনিয়ন। টিচার ইউনিয়ন যেটা বলবে, টিচারদের জন্য যেটা ভালো, ওইটাই ওরা চেষ্টা করবে সবসময় থাকতে। এখন এটা চাকসুমার 12 বছর ধরে দেখছিল যে এই পরীক্ষার বিরুদ্ধে অথবা পাইপলাইনের পিছনে ওরা একদম কষ্ট করছে, কিন্তু চাকসুমার এতদিন পরে একটা স্টেটমেন্ট দিল না এটা থাকা উচিত। এটা যতই আমরা খুশি, চাকসুমার মতো একটা পাওয়ারফুল মানুষ একটা স্টেটমেন্ট দিল না এটা থাকা উচিত। অনেকজন জিজ্ঞেস করছে, স্পেশালি চাইনিজ নিউ ইয়র্কাররা, এতদিন লাগলো কেন? চাকসুমার যখন 12 বছর 14 বছর ধরে পাওয়ার আছে, এতদিন পরে কেন সে অপিনিয়ন দিল? এখন সবাই বুঝতে পারছে 2 মাস আগে আমাদের ইলেকশনের সময় অনেকজন আনফরচুনেটলি বলবে, আমিও বলবো যে আনফরচুনেটলি ডোনাল্ড ট্রাম্প জিতে গেল, আনফরচুনেটলি সেনেটে সবাই রিপাবলিকান হয়ে গেল। এখন যাদের দায়িত্ব ডেমোক্রেটিক পার্টিকে ঠিক মতো রাখা, যে ডেমোক্রেটিক পার্টি আমার পিছনে, রিপাবলিকান আপনার পিছনে, তো এখন চাকসুমারকে প্রশ্ন হচ্ছিল এতদিন লাগলো কেন? ওরা যদি আগের থেকে এরকম শিক্ষার পথ একটু শক্ত করতো, আর শিক্ষার পথ এখন এগুলো হতে হতে এখন দেখেন সাবওয়েতে কত ক্রাইম হচ্ছে, কত খারাপ শুটিং হচ্ছে, আগুন লেগে যাচ্ছে। এখন ওগুলোর পেছনে শহরটাকে না ফিক্স করার পিছনে দৌড় দিয়ে এখন, কারণ ওরা জানে যে এশিয়ানদের ভোটিং পাওয়ার নাই, সে কারণে তারা হয়তো তাদের বক্তব্যটা অনেকটুকু পরিষ্কার করেছেন। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। আমি হোসেন বলছিলাম ব্রঙ্কস থেকে। জি হোসেন ভাই, আমার ওয়ালাইকুম একটা আসসালাম। এই রিলেটেড একটা প্রশ্ন ছিল। আমার এক আত্মীয়ের ছেলে ও বাংলাদেশে 12 পাস করেছে, মানে বাংলাদেশে যে ইন্টারমিডিয়েট বা আমাদের এখানে যে 12 সেটা সে পাস করেছে। এখন 2-3 মাস পরে সে আমেরিকায় আসবে, মেরিল্যান্ডে। ইনশাল্লাহ। তো মানে ইমিগ্রেন্ট হিসেবে আসবে। তো মেরিল্যান্ডে আসার পরে যেহেতু সে এখানকার যে 12 সেটা পাস করে আসবে, তাহলে ও কি রেগুলার এখানকার যে কলেজ এখানে অ্যাডমিশন নিবে, নাকি কোনো কমিউনিটি কলেজে পড়ে তারপরে আবার রেগুলার কলেজে ভর্তি হবে? একটু যদি ডিটেলস বলতেন উপকার হতো। ধন্যবাদ। Of course. অনেক ধন্যবাদ হোসেন ভাই। দুটোটাই কিন্তু সম্ভব, কারণ যে কাগজপত্র নিয়ে আসবে, যদি ছাত্রর ভিসার নিয়ে আসে, এখন বয়সে দেখতে পাবে যত কিছু বেশ থেকে করে আসছে, ও লেভেল, এ লেভেল, এগুলা দিয়ে কি মেরিল্যান্ডের লোকাল কলেজে ভর্তির সুযোগ আছে নাকি। যদি এসএটি স্কোর থাকলে হয়তো বা এটা খুঁজবে। তো যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হয়তো বা আরেকটু আলাদা, ইমিগ্রেন্ট হয়ে আসে। এক্স্যাক্টলি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন এই দেশে বলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওরা জানে যে এই দেশের এডুকেশন সিস্টেমের বাইরে থেকে আসছে, তো ওদের জন্য আলাদা রিকোয়ারমেন্টস থাকবে। এখন দেখতে হবে মেরিল্যান্ডে কোন কলেজে। যদি দেখেন যে এখানে এসে একটা জিইডি পরীক্ষা, কয়েকটা ছোট ছোট জিনিস নিয়ে সঙ্গে সঙ্গে 4 বছর কলেজে ঢুকা যায়, তাহলে তো সবকিছু সেট। ওরা যদি বলল যে না, এই 4 বছরের ধরেন ম্যারিল্যান্ডে নাম করা ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের মতো জায়গা, ওখানে আশা করছে না, কিন্তু বললো না, তোমরা 2 বছর কমিউনিটি কলেজ করে আসো, এই দেশের এই ক্রেডিটস গুলা করলে তোমার
ইন্টারন্যাশনাল পুলের সিটে আরো একটু সম্ভব পাবা। তো সবচেয়ে জরুরি হলো যখন আসার আগেও আপনারা প্লিজ লোকালি যে বিশ্ববিদ্যালয় যেগুলো আছে কলেজ, ওদেরকে জিজ্ঞেস করবেন এক্স্যাক্টলি ওরা কি আশা করছে, আর আপনার নেফিকে বলবেন বেস্ট উইশেস আমরা দোয়া করছি, সুন্দরভাবে শুরু করতে পারে যত আগে করা যায়। অর্থাৎ তার মানে আপনাকে ব্যক্তিগতভাবে কিংবা খোঁজ নিতে হবে আসলে কলেজের ডিমান্ডটা কি। এই ক্ষেত্রে স্পেসিফিক কোনো নিয়ম নেই যে সে যদি 12 গ্রেড শেষ করে আসে তাহলে এসে সরাসরি 4 বছরের কলেজে ভর্তি হতে পারবে কিনা। এক্স্যাক্টলি, কারণ দেশে 3-4 রকম সিস্টেম আছে, বাংলা মিডিয়াম আছে, ও লেভেল, এ লেভেল সিস্টেম আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম আছে। এখন দেখতে হবে কোন সিস্টেম থেকে সে পড়াশোনা শেষ করে এটার সাথে ম্যাচিং এ কোন দিকে মিল হচ্ছে। ওকে ওকে, আবার আপনার কাছে যেটি জানতে চাচ্ছি সেটা হলো এসএসসি পরীক্ষা, জি, জি। যেটি বাদ দেওয়ার কথা আপনি মোটিভটা বললেন, কিন্তু তারা কোন যুক্তিতে এটা বাদ দিতে চাচ্ছে? ওরা বাদ দিতে চাচ্ছে কারণ ওরা আশা করে যে সবাই একটা সেম রেজাল্ট পাক। ওরা অনেকজন বলবে ইকুয়াল অপরচুনিটি, সবাইকে একটা একই সুযোগ, একই একটা সমানের সুযোগ দেওয়া, চান্স দেওয়া, যেটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু অনেকজন লেফটিস্ট, প্রগ্রেসিভ, অনেকজন বলবে র্যাডিক্যাল লেফট, ওরা আশা করে যে 10 গুণ খাটনি করবে, যে 2 গুণ খাটনি করবে, ওরা কিন্তু একই মহলে একই পর্যায়ে পৌঁছবে। তখন আপনাকে জিজ্ঞেস করলাম যে 10 গুণ বেশি পড়বে, খাটনি করবে আরেকজনের চেয়ে, ও কি অ্যাটলিস্ট 5 গুণ বেশি পাওয়া উচিত, যে খাটনি করবে 10 গুণ বেশি? নিঃসন্দেহে যে বেশি পরিশ্রম করবে সে ভালো করবে, এটাই তো সবাই খাওয়া উচিত। এটাই আপনি যেভাবে কমন সেন্সে আমার সাথে বললেন, এই জিনিসটা বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে যে একটা ছেলে মেয়ে 4 ঘন্টা পড়াশোনা করুক, আর একটা ছেলে মেয়ে 4 ঘন্টা কেউ পড়াশোনা করতে হয় না, একটা ছেলে মেয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা করুক, একটা ছেলে 15 মিনিট করুক। ওদের আশা যে 2 মেয়ে একই ক্লাসরুমে বসবে, একইভাবে শিখবে 12 বছর। যে খাটনি করে যাচ্ছে, আগায় যাচ্ছে, ও একটু স্লোলি পড়ুক, যে পড়াশোনা করতে পারছে না ওদের তারা কি স্পেশালিস্ট হাই স্কুলগুলো বন্ধ করতে চায় না এডমিশন টেস্টটা বন্ধ করতে চায়? এক্স্যাক্টলি, ওরা এটা সব ওদের পলিটিক্স। কিন্তু এখন দেখতে হবে কারা কারা এটার পিছনে করছে। একজন আছে ব্র্যাড ল্যান্ডার, এখানকার কম্পট্রোলার, জি। ওর নিজের মেয়েকে ভালো স্ক্রিন স্কুলে পাঠিয়েছে, যেখানে আমাদের কমিউনিটির বাবা মা, বাঙালিদের, চাইনিজ বাবা মাদেরকে বকা দিয়ে চলে যাচ্ছে যে না, তোমরা কেন খাটনি করলে কেন আগাবা, সবাই তো একই ভাবে পৌঁছা উচিত না। এর সুন্দর সুন্দর কথা, কিন্তু আমরা তো বিএস কথা শুনলে তো আমরা চিনতে পারি যে এটা তো ফালতু কথা হলো। আর যে 5 গুণ খাটনি করবে তার তো আরেকটু আগানোর পচবে, যে অর্ধেক খাটনি করবে ও ওইভাবেই রেজাল্ট পাবে। কিন্তু অনেকজনের আশাটা হলো 2 দিনই একই। আপনি বলছিলেন যে এটা সবসময় ইলেকশনের আগে আগে হয়, কিন্তু বাতিল করা তো সম্ভব হয় না। এটা তো বাতিল করতে হলে এটা ওদের স্টেট অ্যাসেম্বলি অনেকজনের ভোট নিতে হবে, যেটা হবে না। কারণ এখন রিপাবলিকান একটা সেনেট হয়ে গেছে নিউ ইয়র্ক স্টেটের, রিপাবলিকানদের অ্যাসেম্বলি সিট বেড়ে গেছে আগের তুলনায়। এখন ডেমোক্র্যাটরাই এটা থেকে দূরে থাকতে চায়, কারণ নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্র্যাটরা জানে যে এটা খুব ডিভাইসিভ একটা টপিক। এটা নিয়ে শুরু করলে একটা ডিসিশন নিতে হবে যেখানে কোনো না কোনো পক্ষ এক্স্যাক্টলি। তখন বেশিরভাগ পলিটিশিয়ান চাই এগুলো নিয়ে বাদ দাও, আমাদের ঘাড়ে আর কাছে আনিও না, কারণ এটার সম্বন্ধে এটা তো যেটা আছে। কিন্তু ইলেকশনের সময় যারা যারা একটা একটু ঘটনা করবে, একটা নয়েজ করবে, এটাই আবার চলছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে জানাই রাখি, সময় চলে যাওয়ার আগে, ভোট হয়েছে, ভোটটা পাস হয়েছে। 14 জন ভোট দিয়েছে যে পাস হওয়া উচিত, 4 জন ভোট দিয়েছে পাস হওয়া উচিত না। তা 20 জনের মধ্যে 2 জন ভোট দেয় নাই। 14 জন 70% যখন ভোট দিয়েছে, 4 জন মাত্র বলছেন না। এটা এখন 70-20-10%। আমরা তো বুঝতে পারছি। আর প্যারেন্টসরা যারা যারা আসছে বেশিরভাগ ইমিগ্রেন্ট, নতুন চাইনিজ, আমাদের চেয়ে অনেক নতুন অবস্থায় শুরু করছে, অনেক মানে গরিব অবস্থায়, অনেক হাম্বল অবস্থায় শুরু করছে। আর ওদের এই দেশের ভাষা শিক্ষা আমাদের মতো যেরকম খাটনি করতে হচ্ছে, ওরা আমাদের মতো খাটনি মানে করতে হচ্ছে। সো এখন বেশিরভাগ 80% প্যারেন্টস এসে এটার পক্ষে বলেছিল। 5-7টা ছেলে মেয়ে আসলে 6th গ্রেড, 7th গ্রেড, 8th গ্রেড,
ওরা লাইন দিয়ে বললো, দেখো আমার একটা পড়াশোনার, আমার খুব ড্রিম এরকম একটা স্কুলে পড়াশোনা করা। আমি যে স্কুলে যাই এখানে মারামারি হচ্ছে, ওদেরকে আমাকে বুলিং করছে, ইসলামোফোবিয়া হচ্ছে, আমাকে একটা মাত্র সুযোগ দাও ভালো একটা জায়গায় পৌঁছাইতে। কিন্তু যারা যারা শুনলো 100% ছেলেমেয়েরা এটা জিনিসটা রাখতে চাচ্ছে, 80% বাবারাও, আর শেষে ভোটটাই 70% পাস হলো। তা যখন দেখছি সবাই এটার পক্ষে, 4 বছর 8 বছর পর পর কেন 2-3 মাসের জন্য ঘটনা ওঠে, এটা নিয়ে আমরা আশা করি না যার যুদ্ধ চলবে এবছর। ওরা মনে হয় শিক্ষা হয়েছে, যখন চাকসু মারার মতো পাওয়ারফুল মানুষ এসে বললো যে এটাকে বাদ দাও, তোমরা অন্যদিকে তোমরা খেয়াল দাও, অন্যদিকে আমাদের শহরটাকে ঠিক করি। একটা মহিলাকে আগুন দিয়ে ঘুমাচ্ছে ট্রেনে, আমরা কতজন আমরা আমাদের মধ্যে ট্রেনে একটু ঘুম নিলাম। তো হ্যাঁ, তো এরকম যখন এত সিভিয়ার জিনিস হচ্ছে আমাদের শহরে, কোন সাহসে ওরা আমাদের ইমিগ্রেন্টের পিছনে আবার আসলো? এবং সেক্ষেত্রে অন্য একটা পক্ষ আছে যারা Please. হয়তো মনে করছে যে এটা তো খুব হার্ড পরিশ্রম করতে হয়, নতুন একজন ইমিগ্রেন্ট কিংবা তাদের পক্ষে হয়তো বাংলাদেশি কমিউনিটির অনেকে হয়তো মনে করেন যে course. এটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এক্স্যাক্টলি। তো আমাদের এখানে 417টা হাই স্কুল আছে, 417। তো এখানে এই 8-10টা সবচেয়ে ভালো স্পেশালাইজড হাই এক্স্যাক্টলি। আর তারপরে 405 407 যেটা হাই স্কুল বাকি আছে, ওদের মধ্যে যখন দেখবেন 60% ছেলে মেয়ে রিডিং করতে পারছে না, ম্যাথ করতে পারছে না, আমাদের প্রশ্ন, তোমরা কেন ওগুলো আগে ঠিক করো না? যেখানে বেশিরভাগ ছেলে মেয়ে, এদেরকে আগে আমরা পৌঁছাই দিই, ল্যাঙ্গুয়েজটাকে ঠিক মতো বলা, আর অঙ্ক হিসাব ঠিক মতো করা বয়স অনুযায়ী, ওইগুলা আগে সবাই উত্তর। তারপরে আমরা দেখি ওই 8টা স্কুলের পিছনে না লেগে এত ছেলে মেয়ে যে পিছিয়ে যাচ্ছে, ওদের কি হবে? আমাদের আশা যে এতজন শত শত লাখ লাখ ছেলে মেয়ে পিছিয়ে যাচ্ছে, এদেরকে আগে হেল্প করো, অর্থাৎ তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসো। সবাইকে উঠা নিয়ে আসো। কোনোভাবে যে উপরে যারা খাটনি করছে ওদেরকে জেনারেল পাবলিক কমিউনিজম সোশ্যালিজমের মতো সবাইকে একদম একইভাবে ছেড়ে দিতে। কিন্তু যখন একজন স্টুডেন্ট ট্রাই করলো স্পেশালাইজড হাই স্কুলে, ইনশাআল্লাহ। সে যখন ভর্তি হতে পারলো না, সে যখন টিকলো না পরীক্ষায়, তারই আর বন্ধু হয়তো সেখানে সুযোগ পেয়েছে, তখন কি তার উপর এক ধরনের মানসিক চাপ পড়ে? কিংবা অভিভাবকরা অনেকে আশা দোয়া করে যে না হয়, কারণ সব বাবা মারাও বুঝতে হবে যে স্পেশালাইজড হাই স্কুল মাত্র 8টা স্কুল, এটা ছাড়াও 12টা 15টা 20টা স্কুল আছে যেটা যে কোনো বাবা মা পাঠাতে পারলে খুশি হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই 8টা ছাড়া মাত্র 12টা কেন, টোটালি 20টা কেন? 417টা স্কুলের মধ্যে আমরা আরো 20-30টা স্কুলকে উঠায় আনি। এভাবে আমাদের বাবা মারা মাত্র 5টা 6টা নিয়ে যুদ্ধ করতে হবে না, পলিটিশিয়ানরা সারাক্ষণ আমাদের পিছনে লেগে থাকবে না। অর্থাৎ যারা ভালো করছে তাদেরকে জেনারেল পর্যায়ে না এনে, যারা জেনারেল পর্যায়ে আছে তাদেরকে আরো ভালো স্কুল কিভাবে তৈরি করা যায়, জেনারেল পর্যায়ে যখন ফেল হচ্ছে, এটা আমার মাইন্ডে এটা জেনারেল পাবলিকও না, জেনারেল পাবলিক হ্যাজ টু বি এট আ মিনিমাম স্ট্যান্ডার্ড, যেটা আমাদের পলিটিশিয়ানরা, ইউনিয়নরা, মানে আমাদের ক্যাম্পেইন যারা করছে, এরা এটা যত ডুবায় রাখতে, লুকিয়ে রাখতে, বেরি করতে পারে। যখন আপনি দেখবেন আমাদের আরো গরিব আফ্রিকানরা, ল্যাটিনরা, ওদেরকে 70% ফেলিং রেট করাচ্ছে। ওদের স্কুলগুলোকে এত কম পয়সা পাঠায় যে ওদের টিচাররাও ঠিক মতো স্কুলে এসে শেখাতে পারে না। ওদের এত অন্য কমিউনিটির এত বিভিন্ন সমস্যা প্রত্যেকদিন পার হতে হয় যে টিচাররাও হাত বাঁধা, সিস্টেমেও অন্যদিকে তাকায়, বাচ্চারা সারাক্ষণ পিছিয়ে যাচ্ছে। এটা আমার চলতে পারে না আমার মনের মধ্যে। এই ক্ষেত্রে যারা স্পেশালাইজড হাই স্কুল অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য তারা কিভাবে প্রস্তুতি নেবে? ওরা বিভিন্ন পথ আছে। আমাদের khanchito.com এ দেখবেন যারা যারা বাসায় বসে লাইব্রেরি থেকে ফ্রি বই, আমাদের অনলাইনে কত ফ্রি জিনিস আছে, ওটা করে বা একটা বাচ্চা আগাতে পারে। এখন আমার মেয়ে বাইরে বসে আছে আপনার অফিসের স্টুডিওর পাশ বাইরে, ও প্রত্যেক শনিবারে এসে আমার বাবার দাদা দাদির সংগঠনে এসে পড়াশোনা করে যায়। ওরও কিন্তু এখন 2 দিন ক্লাস মিনিমাম না হলে আমি জানি যে আস্তে আস্তে আমার অন্য ছেলেমেয়েরা ওর থেকে আগে যাচ্ছে। আমার সব ছাত্ররা কিন্তু আমার ছেলে মেয়ে,
আমার মেয়ে ওখানে 200 জনের মধ্যে আছে। এখন ওর সাথে একটা নেগোসিয়েশন হচ্ছে, আমার মেয়ের সাথে যুদ্ধ হচ্ছে, বাবা তুমি কখন ওয়ার্কশপ শুরু করবা, ওয়ার্কশপ তো আমাদের করলে আমাদের স্টাইভিসেন্ট ব্রঙ্ক সায়েন্সের একটা সুযোগ পায়। আমি ওর ডিল করেছি যে ঠিক আছে আমি জানুয়ারিতে সিরিয়াসলি নিব। আমি এখন পর্যন্ত যত করেছি আমি 200 জনের মধ্যে সে অথবা টপ 40-এর মধ্যে আছে। এখন আমাদের জার্নিটা দ্বিতীয় দিন নিলে টপ 20-র মধ্যে কিভাবে পৌঁছবে। তো আমার মেয়ের সাথে প্রতিদিন একই জিনিস নিয়ে শিক্ষা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যেটা আমার বাবা আমার সাথে অনেক সময় করতে হয়েছে, কিন্তু শেষে আমারও শিখতে হয়েছে, আপনাদের ছেলে মেয়েদেরকেও শিখাতে হয়েছে। আর আলহামদুলিল্লাহ এখন আপনাদের অনেক ছেলে মেয়ে ভালো ভালো চাকরি করছে। হ্যাঁ, আমি এই বিষয়টি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশি কমিউনিটির যারা ছেলে মেয়েরা আছে, আমাদের সন্তানরা আছে, তারা স্পেশালিস্ট হাই স্কুলে কি পরিমাণ সুযোগ পাচ্ছে, অর্থাৎ তাদের হারটা আপনাকে যদি বলি 2022 সালে যখন বাংলাদেশ ব্রঙ্ক সায়েন্স থেকে গ্রাজুয়েশনে 21% ছেলে মেয়ে খান থেকে, ওকে 21% ছেলে মেয়ে। তো প্রত্যেকটা স্কুলে নাম্বার 1 পপুলেশন হল চাইনিজ ইমিগ্রেন্ট, যারা একদম অন্য দেশ থেকে এসে বাবা মারা 6-7 দিন খাটনি করে, আমাদের মতো খাটনি করে, কিন্তু ওদের বাচ্চারা আমাদের থেকে 2-3 গুণ বেশি খাটনি করে। আর তারপরে আমরা বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা আর এই নিউ ইয়র্ক শহরে বেশি। এটা কি ইমিগ্রেন্টের মধ্যে বলছেন নাকি টোটালের মধ্যে? আমরা চাইনিজরা সাদাদের চেয়ে 20 বছর আগে অনেক আগে পার হয়ে গেছি। বাঙালিরাও সাদাদের চেয়ে 10 বছর আগে খানের থ্রুতে আগিয়ে গেছি এই মহলে। 12 বছর আগে সাদারা আমাদের পিছনে এটার পিছনে লাগতে শুরু করেছে। এখন আপনি আমাকে বলেন কেন করেছে? ভোটিং কারা করে? সাদারা। ওরা তো বলতে পারে না সাদারা পিছিয়ে যাচ্ছে, ওরা বলছে না অন্য দেশিরা পিছিয়ে যাচ্ছে, ওদের জন্য ফেয়ার না। আসলে কিন্তু ওদের পিছিয়ে গেছে, কারণ চাইনিজ বাঙালিরা যারা খাটনি করতে রাজি, নিউ ইমিগ্রেন্ট ঘানা থেকে, নাইজেরিয়া থেকে, ল্যাটিন আমেরিকা থেকে, যেই পৃথিবীর যেখান থেকে আসে কেউ, কিন্তু যারা নাম্বারসে আছে চাইনিজ নাম্বার 1, তারপরে বাঙালিরা, যেটা আমার বাবার জন্য খুব আমার বাবার জন্য খুব বিগ ফোকাস ছিলেন। জি, খুবই নিঃসন্দেহে অনেক বড় একটা সুখবর, এবং নিঃসন্দেহে আপনারা যে কাজটি করে যাচ্ছেন প্রশংসনীয় কাজ। বাংলাদেশি কমিউনিটির সন্তানদেরকে স্পেশালাইজড হাই স্কুলের স্বপ্ন দেখানো, সেখানে পৌঁছে দেয়া, সাফল্যের একটা সিঁড়ি অতিক্রম করে দেয়া, এটি নিঃসন্দেহে দোয়া করবেন, আপনারা বের হবেন, আসবেন। আমি যখন যাই এখানে, আমি মাত্র 1 জন বাঙালি 2 জন বাঙালি, আমাদের 15 ডিগ্রি ওয়েদারে আমরা র্যালি করতে হয়েছে ঠান্ডার মধ্যে। 11:30 পর্যন্ত সন্ধ্যাবেলায় 6 ঘন্টা আমাদেরকে খাটনি দিয়ে কষ্ট করে বসায় রাখছে। ভোটটা শেষে 70-80% আমাদের পক্ষে, কিন্তু আমাদের যে খাটনিটা দিয়েছে আর কষ্টটা দিয়েছে, আপনারা সবাই আসবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, সময় না যেতে পারলে দোয়া করবেন, আর একটু TBN 24 সবসময় একটু খোঁজ খবর রাখবেন সবকিছু। অনেক ধন্যবাদ ডক্টর ইভান খান। দর্শক, আপনারা যারা দেখছিলেন স্পেশালাইজড হাই স্কুল অ্যাডমিশন টেস্ট, যেটির বিপক্ষে অনেকে ছিলেন, কিন্তু খান টিউটোরিয়ালসের ডক্টর ইভান খানরা মনে করছেন বাংলাদেশি কমিউনিটির সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়ার সুযোগ করে দেওয়া উচিত, কারণ তাদের সে যোগ্যতা আছে। তারা নিজেরা ব্যক্তিগত পরিশ্রমের কারণে তারা সেইখানে পৌঁছে যাবে এবং ভালো ফলাফল করে আমেরিকায় উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।